নমস্কার, আজকে আমরা পড়বো ঘর্ষণ বল। এবং ঘর্ষণ বলটা একদম প্রথম থেকে পড়বো, বেসিক থেকে। ঠিক আছে। ঘর্ষণ বলের প্রথমেই যেটা আসছে আমাদের সংস্পর্শ বল। সংস্পর্শ বল কি? যখন দুটো বস্তু, এই একটি বস্তু আছে এ এবং এই একটি বস্তু আছে বি, দুটি বস্তু যখন সংস্পর্শে থাকবে, ঠিক আছে, তখন ঘর্ষণ বল, তখন হচ্ছে যে সংস্পর্শ বল কাজ করবে। এ বস্তু বি এর উপর, বি বস্তু এর উপর, সেটা সংস্পর্শ বল বা কন্ট্যাক্ট ফোর্স, এটা একটা কাজ করবেই করবে। ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে এফ, এটা হচ্ছে বি এ, আর এটা হচ্ছে এফ এ বি। এই সংস্পর্শ বল এটা কি কি করবে না, এটা হচ্ছে যে দুটি দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলেই, ঠিক আছে, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলেই সংস্পর্শ বল ক্রিয়া করবে। সংস্পর্শে থাকলেই এই বল ক্রিয়া করবে। এবং হচ্ছে কি, এবং হচ্ছে এইটি হচ্ছে নিউটনের যে তৃতীয় গতিসূত্র, সেটা মেনে চলে। অর্থাৎ এ বস্তু বি বস্তুর উপর যে সংস্পর্শ বল দেয়, বি বস্তু এ বস্তুর ওপর ঠিক তার বিপরীতমুখী সমান সংস্পর্শ বল দেয়। এই যে সংস্পর্শ বল আছে, সংস্পর্শ বল এটা দুটো ভাগে ভাগ করা যায়। দুটো ভাগ কি, দুটো হচ্ছে উপাংশ। যেরকম আমরা ভেক্টরের উপাংশ পড়েছিলাম, কোনো একটি নির্দিষ্ট ভেক্টরকে কি করা যায়, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ বিভক্ত করা যায়। এ ভেক্টরকে, এর পার্ট হচ্ছে এ এক্স এবং হচ্ছে এ ওয়াই। সেই রকমই এই সংস্পর্শ বলের দুটি উপাংশ কি কি, এক হচ্ছে ঘর্ষণ বল, আর দুই হচ্ছে আমাদের লম্ব প্রতিক্রিয়া বল। ঠিক আছে। এবং ঘর্ষণ বল কি, কোন বরাবর কাজ করে না, যে যে দুটি বস্তু আছে, এই দুটি বস্তুর এ এবং বি বস্তু, এ এবং বি বস্তুর তলের সমান্তরালে কাজ করে। এটা হচ্ছে তলের সমান্তরালে কাজ করে। ঠিক আছে। এবং হচ্ছে লম্ব প্রতিক্রিয়া কোথায় কাজ করবে না, এ এবং বি বস্তু যেটা আছে তার দুজনের পারস্পরিক লম্বের উপর ক্রিয়াশীল। ঠিক আছে। এটা হচ্ছে পারস্পরিক লম্বের উপর ক্রিয়াশীল, পারস্পরিক লম্বের উপর, লম্বের উপর ক্রিয়াশীল হয় এই বল। এবারে কি হচ্ছে দেখো, আহ, যদি কোনো তলে ঘর্ষণ একেবারে না থাকে, তাহলে সংস্পর্শ বল কি হবে? সেই সংস্পর্শ বলই হয়ে যাবে লম্ব প্রতিক্রিয়া, তাই না? ঘর্ষণহীন বলের যে সংস্পর্শ, দুই তলের তাহলে কি হচ্ছে, ঘর্ষণ যদি শূন্য হয়, ঘর্ষণ সমান যদি শূন্য হয়, তখন সংস্পর্শ বলই হচ্ছে, সংস্পর্শ বলই হলো হলো লম্ব প্রতিক্রিয়া। এই যে লম্ব প্রতিক্রিয়াটা একটা উল্লেখযোগ্য, যে অনেক সময় লম্ব প্রতিক্রিয়া মানেই যে ওজন, সেটা কিন্তু সব সময় হয় না। যদি ধরো একটা নততল বরাবর যদি একটা বস্তু থাকে, সেই ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়ার যে মানটা হবে, সেটা কিন্তু বস্তুর ওজনের সঙ্গে সমান হবে না। সেটা ওজনের থেকে উম, কি হবে, ওজনের থেকে অবশ্যই কম হবে। লম্ব প্রতিক্রিয়ার মান ওজনের থেকে কম হতে পারে, ওজনের থেকে বেশি হতে পারে, অনেক কিছু হতে পারে, বা ওজনের সমানও হতে পারে। ঠিক আছে। বিভিন্ন ক্রিয়ায় বা বিভিন্ন ক্রাইটেরিয়ায় এটা দেখতে পাওয়া যাবে। ঠিক আছে। তাহলে মোট কথা হচ্ছে যে এইখান থেকে কি শিখলাম আমরা, সংস্পর্শ বলকে দুই ভাগে ভাগ করা যায়, এক লম্ব প্রতিক্রিয়া এবং হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল দুই তলের সমান্তরালে কাজ করে, এবং লম্ব প্রতিক্রিয়া হচ্ছে দুই তলের পারস্পরিক ভাবে লম্বভাবে ক্রিয়াশীল হয়। ঠিক আছে, এটা বোঝা গেল। এবং লম্ব প্রতিক্রিয়ার মান ওজনের সঙ্গে সমান হতে পারে, বা ওজনের সঙ্গে সমান হতে পারে, বা ওজনের থেকে বেশি হতে পারে, বা ওজনের থেকে কম হতে পারে। এবার আসছি পরের পরের স্লাইডে। আমরা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা কি জিনিসটা? ঘর্ষণ বল কোন একটা বস্তুকে আমরা কি করব, কোন একটা বস্তুকে ধরো এইভাবে ঠেলছি আমরা, এই বস্তুটা যেটা আছে একে এইভাবে ঠেলছি, একে যদি, একে কার দ্বারা ঠেলছি, এর উপর ঠেলা হচ্ছে, তার মানে এই বস্তু কোন দিকে গতিশীল হওয়ার উপক্রম করবে, এই দিকে গতিশীল হওয়ার উপক্রম করবে। আর এই দিকে যেই গতিশীল হওয়ার উপক্রম করবে, তখন একটা বিপরীতমুখী সেই ঘর্ষণ বল এদিকে অন্যদিকে প্রযুক্ত হয়ে যাবে। যেদিকে তাহলে কি গতিশীল হওয়ার উপক্রম করছে, তার বিপরীতে ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বস্তুটা যদি এদিকে গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে এই যে বি বস্তুটার আপাত গতি কোন দিকে হচ্ছে, বি বস্তুর আপাত গতি হচ্ছে এই দিকে, তাই তো? তাহলে বি বস্তুর যদি আপাত গতি এই দিকে হয়,
তাহলে বি বস্তুর উপর ঘর্ষণ বল কোন দিকে হবে? বি বস্তুর উপর ঘর্ষণ বল কিন্তু আবার এই দিকে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে হবে ঘর্ষণ বল শুধুমাত্র গতির বিরুদ্ধে ক্রিয়া করে না, ঘর্ষণ বল কি করে না আপাত গতি রোধী। এটা হচ্ছে আপাত যে গতি আছে, আপাত গতির বিরুদ্ধে ক্রিয়াশীল, আপাত গতির বিরুদ্ধে যে ক্রিয়াশীল। ঠিক আছে, ঘর্ষণ বল সব সময় হয়ে যাবে আপাত গতির বিরুদ্ধে ক্রিয়াশীল হয়ে যাবে। ঠিক আছে, এ বস্তু বি বস্তুর উপর যে ঘর্ষণ বল হবে, হ্যাঁ, সেটা হচ্ছে কি না এ বস্তু যদি এদিকে যেতে চাই ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। আবার কি হয় যদি আমরা বলটাকে কি হয় বলটাকে আমরা যদি চেঞ্জ করে দিই, আমরা যদি এদিক থেকে এই বস্তুকে ঠেলা দেই, তাহলে এই বস্তুর উপর ঘর্ষণ বল কোন দিকে, এই বস্তুর উপর ঘর্ষণ বল এই দিকে হয়ে যাবে। ঠিক আছে, এবং বি বস্তু তো ঠিক তার উপর বিপরীতমুখী হবে। তাহলে বোঝা গেল, তাহলে ঘর্ষণ বল কি হচ্ছে, ঘর্ষণ বল হচ্ছে আপাত গতির বিরুদ্ধে ক্রিয়াশীল হয়। আপাত গতি যেখানেই হতে চায় আপাত গতির বিরুদ্ধে ক্রিয়াশীল হয়। যেরকম তোমরা দেখেছো যে একটি ট্রাক যদি থাকে, ঠিক আছে, ট্রাকের মধ্যে কোনো একটা বস্তু দেখবে যদি থাকে, একটা বাক্স যদি থাকে, ট্রাকটা যদি এগোতেও থাকে তাহলে কিন্তু এই বাক্সটাও ট্রাক বরাবরই এগোতে থাকে। হ্যাঁ, এটা হয় কি জন্য, এটা ঘর্ষণ বলের জন্য হয়। ঘর্ষণ বলের জন্য এই যে ট্রাক এবং বস্তুর মধ্যে যে আপাত গতি হওয়ার কথা ছিল সেটাকে রোধ করে দেয়। কে রোধ করে না ঘর্ষণ বল আমাদের রোধ করলো। ঠিক আছে, এটা হচ্ছে ঘর্ষণ বল হচ্ছে আপাত গতির বিরুদ্ধে ক্রিয়াশীল। এবার কি দেখা যাক ঘর্ষণ বলের কি ধর্ম। ঘর্ষণ বল হচ্ছে কি না দুটি তলের সংস্পর্শে কাজ করে এবং আপাত গতির বিপরীতে ক্রিয়াশীল হয়, যেটা আমরা দেখলাম। এবং একটি স্বনিয়ন্ত্রক বল কিরকম না তুমি যদি ফোর্স বাড়াচ্ছ তখন ঘর্ষণ বলও বাড়বে। ঠিক আছে, আর ফোর্স কমাচ্ছ ঘর্ষণ বলও কমে যাবে, যাতে করে কি করবে না এই বস্তুটি গতিশীল হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত এই জিনিসটা চলবে, ফোর্স বাড়ালে বাড়ছে কমালে কমছে, যতক্ষণ পর্যন্ত বস্তুটি গতিশীল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ কি গতিশীল গতিশীল অর্থাৎ হচ্ছে বস্তু স্থির অবস্থায়। ঠিক আছে, স্থির অবস্থায় বস্তুর স্থির অবস্থা, এই এই যে ঘর্ষণটা হচ্ছে এই ঘর্ষণটাকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, আর বস্তু যখন চলতে শুরু করে, এই যে বস্তুটা যেটা আছে যখন চলতে শুরু করবে তখনও একটা ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে। সেই ঘর্ষণ বলটা কি, সেই ঘর্ষণ বলটা হচ্ছে চলঘর্ষণ। এই ঘর্ষণ বল কিন্তু বল বাড়ালে কিন্তু বাড়ছে না বা বল কমালে কিন্তু কমছে না। ঠিক আছে, কিন্তু এই যে ঘর্ষণ বল স্থিত ঘর্ষণ, যেটা কি না বস্তু যতক্ষণ স্থির আছে তুমি এর উপর কি করছো, যত বল বাড়াচ্ছ এর বিপরীত দিকে ঘর্ষণ বল ততই বেড়ে যাচ্ছে, বল কমাচ্ছ ঘর্ষণ বল কমে যাচ্ছে। ঠিক আছে, তো হচ্ছে সেলফ অ্যাডজাস্টেবল বা স্বনিয়ন্ত্রক বল। এবার হচ্ছে কি ঘর্ষণ বল কেবলমাত্র যে আমরা যেটা দেখলাম যে এই দুটি বস্তু এই দুটি তলের মধ্যে কাজ করে, দুটি তল মানে কি দুটি কঠিন কঠিন পদার্থ, সে তো কাজ করে, কিন্তু তরলের মধ্যে ঘর্ষণ বল কাজ করতে পারে, বা গ্যাস এবং গ্যাস আছে গ্যাসীয় পদার্থের মধ্যে নিজেদের মধ্যে ঘর্ষণ বল ক্রিয়াশীল করতে পারে, এবং হচ্ছে গ্যাসীয় পদার্থ ও তরল পদার্থ আছে এই দুজনের মধ্যে ঘর্ষণ বল ক্রিয়াশীল হতেই পারে। ঠিক আছে, এই যে তরল তরল বা গ্যাসীয় গ্যাসীয় এদের মধ্যে যে ঘর্ষণ বল এটাকে বলা হয় সান্দ্রতা বা ভিসকোসিটি। ঠিক আছে, তাহলে হচ্ছে ফ্লুইড, এক কথায় হচ্ছে ফ্লুইড। ফ্লুইড মানে কি তরল হতে পারে, গ্যাস হতে পারে, এদের এদের যে এদের যে ঘর্ষণ বল সেটা তার নাম কি, তার নাম হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। সান্দ্রতা বা ভিসকোসিটি। ঠিক আছে, এদের নাম হচ্ছে এদের ঘর্ষণ বলের নাম হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি, একটা কোশ্চেন হতেই পারে। তারপরে হচ্ছে কি দেখো ঘর্ষণ বল তাহলে কি কি প্রকার। এক নম্বর হচ্ছে আমরা যেটা বললাম যে বস্তু যখন স্থির অবস্থায় আছে তখন তুমি ঠেলা দিচ্ছ কিন্তু বস্তু এগোচ্ছে না, কেন এগোচ্ছে না, বস্তুর উপর এই বল ক্রিয়াশীল তা সত্ত্বেও এগোচ্ছে না কেন, কারণ হচ্ছে বিপরীত মুখে একটা ঘর্ষণ বল কাজ করছে, এই যে ঘর্ষণ হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর বস্তু চলতে থাকলে এক ধরনের ঘর্ষণ বল ওর বিপরীতে ক্রিয়াশীল হয়। কি করে বুঝবে না যেই বস্তুর যে ইঞ্জিন থেমে যায় সেই বস্তুটাও কিছুক্ষণ যাওয়ার পরে থেমে যায়, নিশ্চয়ই একটা বিপরীতমুখী বল ক্রিয়াশীল হচ্ছিল, সেই জন্যই হচ্ছে যে থেমে যাচ্ছে। এই যে ঘর্ষণ বল সেটা হচ্ছে চলঘর্ষণ বল। ঠিক আছে, এই যে স্থিতি ঘর্ষণ বল যেটা আছে এটা কি হচ্ছে স্বনিয়ন্ত্রক বল, এটা হচ্ছে স্বনিয়ন্ত্রক বল। এক্ষুনি দেখলাম স্বনিয়ন্ত্রক মানে কি না বাড়লে বাড়ছে কমলে কমছে, চলঘর্ষণ কিন্তু এর মান প্রায় স্থির, এর মান হচ্ছে মান ধ্রুবক। ঠিক আছে, এর মান হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট।
কনস্ট্যান্ট পুরোপুরি না, কিন্তু কাছাকাছি, কনস্ট্যান্টের কাছাকাছি, হয়তো বিভিন্ন রাফ সারফেসের উপর ডিপেন্ড করে সামান্য সামান্য চেঞ্জ চেঞ্জ হয়, ঠিক আছে। এবং স্থিতিকর্ষণের মান কি না, বস্তু স্থির অবস্থায় উদ্ভূত হয়, কারণ বস্তু স্থির থাকলে স্থিতিকর্ষণ হচ্ছে। আর চলঘর্ষণ কি হবে, চলঘর্ষণ কেবলমাত্র কি না, বস্তু যখন গতিশীল অবস্থায় আছে তখনই কেবলমাত্র উদ্ভূত হয়, এবং স্থিতিকর্ষণের মান হচ্ছে চলঘর্ষণের মানের থেকে বেশি। এটা কেন হয় এটা আমরা দেখবো, হ্যাঁ, এর ব্যাখ্যা হিসেবে ব্যাখ্যাটা দেখবো। এবং চলঘর্ষণের মান স্থিতিকর্ষণের মানের তুলনায় কম, ঠিক আছে। এই চলঘর্ষণ আবার দুই প্রকার হয়, কিরকম না, স্লাইডিং ফ্রিকশন বা পিছলানো গতি। পিছলানো গতি মানে কি, বস্তুকে তুমি বাক্স আছে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে যে স্লাইডিং ফ্রিকশন। আর একটা কি আছে, বাক্স আছে, বাক্সের তলায় তুমি চাকা লাগিয়ে দিলে, বাক্সের তলায় চাকা লাগিয়ে দিলে, ঠিক আছে, চাকা লাগিয়ে দিয়ে বাক্সটাকে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাহলে কোন দিকে, নিশ্চয়ই এই চাকা লাগানোর পরে টানাটা সুবিধাজনক, এই যে ঘর্ষণ, তখন একটা ঘর্ষণ বল কাজ করে। কে করে বুঝবে না, যেই তুমি ছেড়ে দাও, টানাটানি ছেড়ে দাও, হ্যাঁ, তখন কি হবে না, বস্তুটা থেমে যাবে, নিশ্চয়ই তাহলে বিপরীতমুখী বল ক্রিয়াশীল ছিল, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। অবশ্যই এই বস্তুটা বেশি দূরত্ব অতিক্রম করবে এই বস্তুর তুলনায় একই বল দ্বারা টানলে, ঠিক আছে। তাহলে এক হচ্ছে চলঘর্ষণের দুটো ভাগ, এক হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, আর একটা হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন, ঠিক আছে। তাহলে মান হিসাবে দেখতে গেলে আমাদের কি হচ্ছে না, স্থিতিঘর্ষণের মান, এর মান সব থেকে বেশি, স্থিতিঘর্ষণের মান সব থেকে বেশি, চলঘর্ষণের মধ্যে তারপরে স্লাইডিং ঘর্ষণের মান বেশি আবর্ত ঘর্ষণের তুলনায়, ঠিক আছে, আবর্ত ঘর্ষণের মান সব থেকে কম, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমরা গ্রাফিক্যালি দেখে নেব ঘর্ষণ বলের সাথে আমাদের প্রযুক্ত বলের কি সম্পর্ক। এই দেখো, স্থিতি ঘর্ষণ আমরা এতক্ষণ বলেই এসেছি, বস্তুটি যতক্ষণ স্থির অবস্থায় আছে ততক্ষণ কি হচ্ছে, বস্তু, আমি কিছু বল প্রয়োগ করছি না, বিপরীতমুখী ঘর্ষণ বলও প্রযুক্ত হচ্ছে না, শূন্য, কারণ বস্তুটি স্থির আছে। তাহলে কি নেট ফোর্স জিরো, এটা হচ্ছে নেট, নেট ফোর্স জিরো হতে হবে স্থির অবস্থায়, তাই তো, স্থির থাকলে, স্থির থাকলে নেট ফোর্স জিরো হতে হবে। মোট বল লব্ধি বল হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, হ্যাঁ, এফ ইকুয়াল টু এম এ। কোনো রকম বস্তুর গতি নেই, অ্যাক্সিলারেশন নেই, তার মানে নেট ফোর্স অবশ্যই জিরো হতে হবে, তাই তো। এবারে কি, যখন আমি বস্তু মানে কি ফোর্স বাড়াচ্ছি তখন ঘর্ষণ বলের মানও বাড়ছে, যত প্রযুক্ত বল বাড়াচ্ছি ঘর্ষণ বলের মান ঠিক তত পরিমাণে বাড়ছে, ঠিক আছে। অর্থাৎ কি, কোনো একটা ভারী বস্তু আছে, এটাকে ঠেলছি, জোর জোর ঠেলছি ঠেলছি, তাও তাও যেতে চাইছে না, তার মানে কি নিশ্চয়ই তুমি ঘর্ষণ বল বাড়ছে বলে যেতে চাইছে না, তার মানে এত পর্যন্ত তোমার হচ্ছে ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল সমান। তারপরে কি হলো, তারপর যেতে চায় না তো এরকম নয়, হ্যাঁ, একে যখন যদি আরো জোরে ঠেলা হয় তখন কি হবে, এ যখন চলতে শুরু করবে, এ যখন চলতে শুরু করবে তখন দেখবে কি না, সহজে ঠেলা যাচ্ছে আগের তুলনায়। সহজে বলতে কি, সহজে হয়তো, হয়তো বেশিই লাগছে ফোর্স নর্মালের তুলনায়, কিন্তু কি আগের যে কন্ডিশন ছিল যখন স্থির ছিল তার তুলনায় কম ফোর্স লাগছে, ঠিক আছে। এই জন্য কি নিশ্চয়ই ঘর্ষণ বলের মানটা কমে গেছে চলন্ত অবস্থায়। এবং এই যে চলঘর্ষণের মানটা ধ্রুবক থাকে, চলঘর্ষণের মান প্রযুক্ত বল বাড়ালেও এ কি হয় না, চলঘর্ষণের মান ধ্রুবক থাকে, অর্থাৎ কি তুমি ফোর্স বাড়িয়ে যাচ্ছ কিন্তু ঘর্ষণের মান হচ্ছে যে একই থাকছে, ঠিক আছে। এটা বোঝা গেল, এটা অ্যাক্সেলারেশন তুমি করাতে পারছো, এটা বোঝা গেল। এবার হচ্ছে কি না, এই যে তোমার যে স্থিত ঘর্ষণ যেটা আছে, স্থির অবস্থায় যেটা আছে, স্থিতি ঘর্ষণের যে সর্বোচ্চ মান, এই যে সর্বোচ্চ মান যেটা আমরা পেলাম, এইটাকে বলা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ, হ্যাঁ। এই স্থিতি ঘর্ষণের যে সর্বাধিক মান হলো সেই মানটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ, এটা বোঝা গেল, ঠিক আছে। এবং চলঘর্ষণের মান আমরা কি দেখলাম গ্রাফ থেকে, চলঘর্ষণের মান হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, চলঘর্ষণের মান পরিবর্তন হয় না সেভাবে। তারপর কোশ্চেন দেখা যাক, এখানে কি বলেছে না, ঘর্ষণ বলের উৎপত্তির কারণটা কি আমরা দেখতে চাই। দুটো, ঘর্ষণ বল কোথায় উৎপত্তি হয়, ঘর্ষণ বল উৎপত্তি হয়, দুটো তল আছে সেই তলের সমান্তরালে উৎপত্তি হয়, তো তার মানে যা কারুকার্য যা আছে এই তলের মধ্যে আছে, ঠিক আছে। এবারে কি হয়েছে, এই তলটাকে আমরা, যদি আমরা এই খালি চোখে কি দেখবো, খুব স্মুথ, খুব স্মুথ যদিও হয়, ঠিক আছে, খুব একদম মানে কি বলবো যে মসৃণ একদম, এরকম যদি হয়, কিন্তু অরিজিনাল যদি মাইক্রোস্কোপের তলায় নিয়ে গিয়ে দেখি তাহলে কি দেখবো, এর তলায় অসংখ্য খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা রয়েছে, ঠিক আছে, অসংখ্য খাঁজ কাটা খাঁজ কাটা রয়েছে মাইক্রোস্কোপের তলায়। এবারে কি হচ্ছে, যখন আরেকটি তল চলে আসছে, আরেকটি তলের একই নেচার, ওরকম খাঁজ কাটার মতো রয়েছে, এবারে যখন তল দুটি পরস্পরকে প্রেস করছে, প্রেস করলে কি হবে, এর কিছু
ইলেকট্রন চলে যাচ্ছে, এ কিছু ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে, এরকম হতে পারে, উল্টোটাও হতে পারে। এবং তার ফলে কি হচ্ছে, তার ফলে হচ্ছে এ এবং এই এই এ যখন খুবই পাশাপাশি আসছে, খুবই কাছাকাছি চলে আসছে এই দুটো তল, তখন হচ্ছে একটি এটি তোমার হচ্ছে কেমিক্যাল বন্ডিং একটা তৈরি হচ্ছে, কেমিক্যাল বন্ডিং আমাদের তৈরি হচ্ছে, রাসায়নিক বন্ধন তৈরি হচ্ছে। যখনই আমাদের বন্ধন তৈরি হচ্ছে তখন কি হবে, তখন যদি তুমি এই সারফেসটাকে চালাতে চাও, তাহলে সেই বন্ধনগুলোকে ভাঙতে হবে। বন্ধনগুলো ভাঙতে গেলে কি করতে হবে, না তোমাকে বাইরের থেকে শক্তি প্রয়োগ করতে হবে, তাই তো, শক্তি প্রয়োগ করতে হবে, না হলে ভাঙবে না, ঠিক আছে। তারপরে শক্তি প্রয়োগ করলে তবে ভাঙবে। তাহলে কি, না তোমাকে একটি তল থেকে একটি তলের উপর দিয়ে আর একটি তল যদি নিয়ে যেতে হয়, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, না উম, তোমাকে ওই বলের বিরুদ্ধে কার্যটা করতে হচ্ছে, ঠিক আছে, এই বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে ঘর্ষণ বল। আমরা বুঝতে পারলাম যে ঘর্ষণ বল তাহলে কেন হচ্ছে। ওই যে আয়নীয় বন্ধন যেগুলো যে কোনো আয়নীয় হতে পারে, সমযোজী বন্ধন হতে পারে, বন্ধন যখন তৈরি করছে, তৈরি করার পর কেউ যখন ঠেলতে যাচ্ছে বন্ধনগুলো ভাঙছে। এবারে কি হচ্ছে, যখন ধরো স্থির অবস্থায় আছে তখন কি বন্ধনগুলো তো ফিক্সড, বন্ধনগুলো ফিক্সড বলে কি হচ্ছে, না তোমাকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে এই বন্ধনগুলোকে ভাঙতে গেলে। কিন্তু যখন গতিশীল অবস্থায় আছে তখন কি হচ্ছে, এই নতুন বন্ধন তৈরি হওয়ার রেট অফ নতুন বন্ধন তৈরি হওয়ার রেটটা, হ্যাঁ, এটা হচ্ছে কম হচ্ছে। আগে যেভাবে যখন স্থির অবস্থায় ছিল তখন যেভাবে বন্ধন ছিল, যখন গতিশীল অবস্থায় থাকবে তাহলে বন্ধনগুলো অবশ্যই কমতে থাকবে, তাই তো, বন্ধনগুলো অতগুলো বন্ধন তৈরি হবে না। তার মানে হচ্ছে কি, না গতিশীল অবস্থায়, হ্যাঁ গতিশীল অবস্থায় হচ্ছে কি, তোমার যে ফ্রিকশনের যে মানটা আছে এটা অবশ্যই কম হবে। এটা কেন বোঝা গেল, না গতিশীল অবস্থায় বন্ধনের সংখ্যা কম হবে, ঠিক আছে, এখানে স্থিতিশীল অবস্থায় বন্ধনের সংখ্যা বেশি হবে। এই জন্য হচ্ছে কি, না ওটাকে চালু করতে গেলে, ওটাকে ঠেলতে গেলে কি হবে, না আরো বেশি বল প্রয়োগ করতে হবে। এই জন্য হচ্ছে তোমার স্থিতিকর্ষণের মান গতিশীল মানে যে তোমার হচ্ছে চলঘর্ষণের থেকে বেশি হয়, ঠিক আছে। এবার হচ্ছে এই যে যেটা আগেরটা বললাম সেটা এখানে দেখানো হয়েছে। হুম, দুটি তল যদি আপাত গতিশীল থাকলে তাহলে এই বন্ধন তৈরি হওয়ার সুযোগটা কম হয়। এবারে ঘর্ষণ তো আছে, ঘর্ষণের কতগুলো সূত্রাবলীও আছে, ঘর্ষণের কি কি সূত্রাবলী আছে সেটা আমরা দেখব। এটা হচ্ছে যে, দেখো, দেখে নেওয়া যাক ঘর্ষণের সূত্র, ঠিক আছে। ঘর্ষণ বল কিসের জন্য হচ্ছে, ঘর্ষণ বল হচ্ছে বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কিভাবে বুঝলাম, যে বন্ধন আছে আমাদের, যে আমাদের যে কেমিক্যাল বন্ডিং এর জন্য হলো ঘর্ষণ, একটু আগেই দেখালাম। সেটার নেচার কি, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, পজিটিভ নেগেটিভ আধান, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ছাড়া তো আর কিছু না। এবার ঘর্ষণের সূত্রগুলো দেখে নেওয়া যাক। এই যে আমাদের হচ্ছে ঘর্ষণের সূত্রগুলো কিভাবে এসছে, এইগুলো এসছে পুরোপুরি এক্সপেরিমেন্টাল বেসিসে, হ্যাঁ, এক্সপেরিমেন্টের বেসিসে এসছে, এগুলো এক্সপেরিমেন্ট বা পরীক্ষার বেসিসে এসছে, ঠিক আছে, পরীক্ষার বেসিসে এসছে এগুলো, ঠিক আছে। দেখা যাক কি কি বলেছে। না ঘর্ষণ বল, এই যে সবসময় দেখেছি ঘর্ষণ বল সর্বদা কি হয়, না সংস্পর্শে থাকা তলের আপেক্ষিক গতির চেষ্টার বিরুদ্ধে বা আপেক্ষিক গতির বিপরীত দিকে ক্রিয়াশীল থাকে। চেষ্টার বিরুদ্ধে মানে কি বলেছে, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে, স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে। আর আপেক্ষিক গতির বিরুদ্ধে বলতে কি, এটা হচ্ছে তোমার চল ঘর্ষণের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবারে হচ্ছে কি, না এই সংস্পর্শে থাকা তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বা চলঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক। অর্থাৎ কি, আমরা দেখেছিলাম যে এই যে একটি বল কি সংস্পর্শ বল, একটি বল হচ্ছে আমাদের লম্ব প্রতিক্রিয়া, আর যদি বলি একটি বল হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ, ঠিক আছে। এই আর এর মানটা, আর বলতে পারো, এটাকে এন বলতে পারো, ঠিক আছে। এই যে এন প্রপোর্শনাল টু এফ অফ এস, ঠিক আছে,
ফ্রিকশনাল ফোর্সের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ কি, তোমার হচ্ছে লম্ব প্রতিক্রিয়া যত বাড়বে, ফোর্স অফ ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ বলের মান তত বাড়বে, সেটাই বলতে চেয়েছে। ঠিক আছে, এবার আর কি বলেছে না, লম্ব বল যদি ধ্রুবক হয় তাহলে সীমাস্থ ঘর্ষণের মান বা চলঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয় এবং তলদ্বয়ের আপেক্ষিক গতির উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, এই যে লম্ব বল যেটা আছে, ঠিক আছে, এই যে বস্তু ছিল, এই যে লম্ব বল, এই লম্ব বলের মান যদি কনস্ট্যান্ট হয়, তুমি যদি এই মোটা বস্তুটাকে যদি একটু সরু বস্তু থাকে, যদি একই লম্ব বল দিয়ে দেয়, ঠিক আছে, দুজনের মধ্যে যে ঘর্ষণ বল হবে, ক্রিয়া করবে এফএস, এই এফএস ওয়ান এবং এফএস টু এই দুজনাই সমান হবে, এফএস ওয়ান ইকুয়াল টু এফএস টু হবে। এই যে মোটাটা বস্তু যেটা আছে তার কি, তার তার হচ্ছে এরিয়াটা বেশি এবং এই যে সরু বস্তু আছে তার এরিয়াটা কম, তাহলে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয় এবং তলদ্বয়ের আপেক্ষিক গতিবেগের উপর নির্ভরশীল নয়। বলতে কি বোঝাচ্ছে না, যদি ধরো কি হয়, আমরা আপেক্ষিক গতি কখন থাকবে, কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে থাকবে, অর্থাৎ কি চলঘর্ষণের ক্ষেত্রে থাকবে। হ্যাঁ, যে এই বস্তুটা মনে করা যাক 30 কিলোমিটার/সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে, তখন যে এর বিরুদ্ধে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, আর এই বস্তুটা একই বস্তু আছে, ধরা যাক 35 কিলোমিটার/সেকেন্ড বেগ নিয়ে চলছে, সেকেন্ড তো হবে না, সরি আওয়ার, সেকেন্ড হলে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি হবে না, এই যে ঘর্ষণ বল কাজ করছে F1 এবং F2, এই দুজনা F1 এবং F2 এই দুজনা সমান, এইগুলোর অর্থ হচ্ছে এটাই। তাহলে আশা করি ঘর্ষণের যে সূত্রগুলো সেটা তোমরা বুঝতে পারলে। এখানে এখানে একটা জিনিস বলার আছে, এই যে এন ইকুয়াল টু, এই যে কনস্ট্যান্ট আছে তো, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা তুলতে গেলে একটা ধ্রুবক আসে, মিউ ইন্টু এফএস, ঠিক আছে, মিউ ইন্টু এফএস, এই যে মিউ এর মানটা, এইটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, একেই বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। হ্যাঁ, আর এফএস হচ্ছে কি সীমাস্থ ঘর্ষণ বল, এফএস হচ্ছে কি সীমাস্থ ঘর্ষণ বল। হ্যাঁ, এবং হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল এবং চলঘর্ষণ বল দুটো আলাদা, সুতরাং হচ্ছে এন ইকুয়াল টু, সরি এটা উল্টো লিখলাম, এফএস ইকুয়াল টু আমাদের কি লেখা যাবে, এফএস প্রপোর্শনাল টু এন, ঠিক আছে, এফএস ইকুয়াল টু আমাদের লিখতে পারবো মিউ ইন্টু এন, ঠিক আছে। ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক, এটা হচ্ছে এফএস প্রপোর্শনাল টু এন। এবার হচ্ছে এফএস ইকুয়াল টু, তার মানে কি হতে পারে, এফএস ইকুয়াল টু মিউ ইন্টু এন হয়ে যাবে। এই যে মিউ যেটা বললাম, এই মিউ এর মানেই হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, আর এফএস হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল যদি স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে, আর চলঘর্ষণের ক্ষেত্রে এটা হয়ে যাবে এফ কে ইকুয়াল টু মিউ ইন্টু এন। এখানে এস লিখে দিলাম আর এখানে কে লিখে দিলাম, কে হচ্ছে চলঘর্ষণ গুণাঙ্ক আর এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলতে কি বুঝবো না, তোমার হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান এবং লম্ব প্রতিক্রিয়ার যে রেশিও অনুপাত, সেটাকেই বলা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক, আর হচ্ছে চলঘর্ষণের মান আর লম্ব প্রতিক্রিয়ার অনুপাত হচ্ছে চলঘর্ষণ গুণাঙ্ক। তার মানে, এবং আমরা আগে জেনেছি গ্রাফ থেকে যে মিউ এস গ্রেটার দেন হয়ে যাচ্ছে মিউ কে, কেন না, যেহেতু এফ এস গ্রেটার দেন এফ কে, লম্ব প্রতিক্রিয়ার মান তো সমান হবেই, দুটো বস্তুর মধ্যে হয়, একই ধরনের বস্তু যদি হয়, ঠিক আছে। অর্থাৎ কি না, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান চলঘর্ষণ গুণাঙ্কের থেকে অবশ্যই বেশি হবে, বোঝা গেল। এবারে বিভিন্ন বস্তুর ঘর্ষণ গুণাঙ্কগুলো দেখে নেওয়া যাক। দেখো আইস এবং আইসের ঘর্ষণ গুণাঙ্ক কত, 0.10। এই জন্য কি হয় না, দুটো আইসের উপর যদি, মানে কি বলবো, যদি চলতে থাকে, একটা আইসকে একটা আইসের উপর যদি রাখা হয় তাহলে হচ্ছে কি পিছলে যায়। আর তুমি মানুষের হিউম্যান বডির সঙ্গেও আইসের ঘর্ষণ গুণাঙ্ক অনেক কম, সেই জন্য তুমি বরফের উপর চলতেই পারবে না, পিছলে যাবে। এটা কি হবে, এটা হচ্ছে পিছলে যাবে, তাই তো। এবং হচ্ছে কি আমাদের রাবার এবং যে অ্যাসফাল্ট যেটা আছে, পিচ রাস্তা যেটা ইউজ করা হয়, সেক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক 1.0, মানে বুঝতে পারছো যে তোমার কন্ট্রোলটা অনেক বেশি থাকবে, ঠিক আছে। ঘর্ষণ গুণাঙ্ক বাড়ার অর্থ কি না, তোমার কন্ট্রোলটা অনেক বেশি থাকবে, এটা বোঝা গেল।
এবং হচ্ছে কপার এবং কপারের মধ্যে কত থাকবে না 1.60 ঘর্ষণ গুণাঙ্ক, অর্থাৎ যদি দুটো স্মুথ হয়, দুটো কপারের পাথ যদি নেওয়া হয় এবং এ দুটো কি হবে, দুটো প্রায় লেগে যাবে, দুটোকে সহজে তুমি আলাদা করতে পারবে না, অনেক তীব্র বল লাগবে আলাদা করতে। ঘর্ষণ গুণাঙ্কের মান তার মানে এখানে বোঝা গেল যে ঘর্ষণ গুণাঙ্কের মান কিন্তু 1-এর থেকে বেশি হয় এক্সপেরিমেন্টাল বেসিসে, তাই তো। ঘর্ষণ গুণাঙ্কের মান অনেক সময় কোয়েশ্চেন আসে যে ঘর্ষণ গুণাঙ্কের মান কি 1-এর থেকে বেশি হতে পারে, অবশ্যই হতে পারে। সেক্ষেত্রে সে কি ঘর্ষণ গুণাঙ্কের মান গুণাঙ্কের মান 1-এর থেকে বেশি হতেই পারে, ঠিক আছে, হতেই পারে, 1-এর থেকে বেশি হতে পারে, কোনো অসুবিধা নেই 1-এর থেকে বেশি হওয়া। বাকিগুলো তোমরা দেখে নেবে কি বলেছে। এবারে কি বলেছে, বিরাম কোণ কাকে বলেছে, বিরাম কোণ ও ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ কি বলেছে, এই যে আমাদের সীমাস্থ ঘর্ষণ বল যদি এদিকে হয় Fs এবং হচ্ছে আমাদের লম্ব প্রতিক্রিয়া যদি n হয়, আর এটা কি, এটা হচ্ছে আমাদের যে দুজনের মধ্যে যে বলটা ছিল প্রথমে, সেই বলটা কি ছিল, সংস্পর্শ বল, তাই তো। এই যে ছিল সংস্পর্শ বল, এই যে বলটা ছিল সংস্পর্শ বল, হ্যাঁ, তাই তো। সংস্পর্শ বল এটা কি ছিল না, সংস্পর্শ বল বা লব্ধি বলও বলছি আমরা, লব্ধি বল, ঠিক আছে। এই যে লব্ধি বলের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে, কে করছে না, লম্ব প্রতিক্রিয়া, ঠিক আছে। লম্ব প্রতিক্রিয়া যে অ্যাঙ্গেলটা করছে এটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণ কি বলবো না, লম্ব প্রতিক্রিয়া, হ্যাঁ, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধির সঙ্গে যে কোণ করে সেটাই হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ হবে, ঠিক আছে। এটা হচ্ছে অবশ্যই সীমাস্থ ঘর্ষণ, বোঝা গেল। এবারে বিরাম কোণ কাকে বলছি আমরা, বিরাম কোণ হচ্ছে আলফা, ঠিক আছে, বিরাম কোণ হচ্ছে আলফা। আলফা, এ দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা নততল হলো। এবার হচ্ছে কি, আমরা যদি নততলের আলফার মানটা ক্রমশ 0 থেকে যদি বাড়াতে নিয়ে যাই, তখন হচ্ছে এমন একটা ভ্যালুর আলফা আসবে যার জন্য কি হবে না, এই স্লাইডটা কি করবে, জাস্ট গড়াতে শুরু করবে, ঠিক আছে। সেই যে সীমাস্থ মান, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে আমাদের বিরাম কোণ। হুম, বিরাম কোণ অর্থাৎ কি না, বিরাম কোণ বলতে কি বোঝায় যে আলফা এর সর্বোচ্চ সর্বোচ্চ যে মানের জন্য যে মানের জন্য নততল বরাবর কোনো একটি ভর স্থির অবস্থায় থাকতে পারে, ঠিক আছে, স্থির অবস্থায় থাকতে পারে তাকে বিরাম কোণ বলছি আমরা, ঠিক আছে। এবারে বিরাম কোণ এবং ঘর্ষণ কোণের মধ্যে কি সম্পর্ক আছে আমরা একটু দেখে নিই। এটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হচ্ছে আমাদের এমজি হয়ে যাবে, তাই তো। লম্ব প্রতিক্রিয়াটা দেখি কি হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এন, লম্ব প্রতিক্রিয়া, এদিক থেকে কত হচ্ছে এমজি ইন্টু কস আলফা, ঠিক আছে। এই কোণটাও তো আলফা হবে, এই কোণটা যদি আলফা, এই কোণটাও আলফা হবে, হলো। এবারে কি হচ্ছে আমাদের, যদি এটা যদি গড়াতে শুরু করে এই দিকে, তাহলে হচ্ছে আমাদের ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে, তাই তো, এদিকে কাজ করছে। আর এদিকে কি কাজ করবে না, এমজি ইন্টু সাইন আলফা, আমাদের এখানে আছে ঘর্ষণ বল এফএস, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এফএস ইকুয়াল টু এমজি ইন্টু সাইন আলফা, এবং লম্ব প্রতিক্রিয়া এন ইকুয়াল টু কত, এমজি ইন্টু কস আলফা, দুটোকে ভাগ করে দিই, এফএস বাই এন সমান হচ্ছে কত, tan আলফা, হয়ে গেল। আর এক্ষেত্রে দেখি, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখো বিরাম কোণের ক্ষেত্রে এফএস বাই এন ইকুয়াল টু হচ্ছে tan লামডা। এটা যদি না বুঝতে পারো, এই ভ্যালুটাও তো এফএস, ঠিক আছে, তাহলে এফএস এ আছে এন,
তাহলে এফ এস বাই এন সমান হচ্ছে ট্যান ল্যামডা হয়ে গেল। দেখো এটা হচ্ছে 1 নম্বর যদি দাও, এটা 2 নম্বর দেবে, তাহলে ট্যান আলফা সমান ট্যান ল্যামডা হয়ে যাচ্ছে, ট্যান আলফা সমান ট্যান ল্যামডা হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আলফা সমান ল্যামডা। অর্থাৎ কি ঘর্ষণ কোণের মানই হচ্ছে বিরাম কোণের মান, ঠিক আছে? তাহলে দুটোর মানের কোনো পার্থক্য নেই, এটা তোমরা বুঝতে পারলে। এবারে ঘর্ষণ শঙ্কু কাকে বলছে? ঘর্ষণ শঙ্কু বলতে কি বোঝাচ্ছে? দেখো, যে লম্ব প্রতিক্রিয়ার মান দুই তলের লম্ব হবে সবসময় একই নির্দিষ্ট দিকে গতিশীল, কিন্তু বস্তুর কোন দিকে গতিশীল হচ্ছে বা গতিশীল করার চেষ্টা করা হচ্ছে তার উপর নির্ভর করে ঘর্ষণ বল। যদি বস্তু গতিশীল হওয়ার চেষ্টা হয় এদিকে, তাহলে ঘর্ষণ বলের মান হবে এইদিকে। যদি বস্তুর গতিশীল হওয়ার চেষ্টা করে এদিকে, ঘর্ষণ বলের মান হবে এদিকে, ঠিক আছে? অর্থাৎ কি, একটি তলের উপর যে ঘর্ষণ বলের সর্বাধিক বিবেচনা করা হলো, ঠিক আছে? সর্বাধিক বিবেচনা করা হলো, সর্বাধিক বিবেচনা করার পরে কি করা হলো যে, এবং সর্বাধিক বিবেচনা করে কি করা হলো, এবং হচ্ছে একটি লম্ব প্রতিক্রিয়া নেওয়া হলো। এদের যে লব্ধি বলটা সেটা কি হবে না, এই যে শঙ্কু আছে এই শঙ্কুর পৃষ্ঠতলের উপর কাজ করবে। এখানে বলার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এফএস হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল, ঠিক আছে? এফএস হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল, এবং এই যে এর মান অর্থাৎ কি পরিবর্তন হয়নি কিন্তু দিক পরিবর্তন হয়েছে, ঠিক আছে? এবং হচ্ছে এদের যে লব্ধির মানটা যেভাবেই যাক না কেন এই যে পৃষ্ঠতলের উপর, এই শঙ্কুর পৃষ্ঠতলের উপর থাকবে। এই যে ঘর্ষণ শঙ্কু যেটা আছে তার উচ্চতাটা কত তাহলে হবে? উচ্চতাটা যেটা হবে সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া এন এর সঙ্গে সমান। এইটা তো এন, লম্ব প্রতিক্রিয়া এন। আর এদিকে এদিকে হচ্ছে রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা হবে এফএস। অর্থাৎ হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণের যে মানটা, ঘর্ষণ বলের মানের সঙ্গে সমান। রেডিয়াস অর্থাৎ হচ্ছে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এফএস। তাহলে ঘর্ষণ শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম এবং ব্যাসার্ধ পেয়ে গেলাম, এবং ঘর্ষণ শঙ্কুটা কি সেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এবারে হচ্ছে নততলের উপর রাখা বস্তুর সাম্য বলতে কি বোঝাচ্ছে না, একটি বস্তু যদি থাকে, যে কোনো একটা বস্তু যদি থাকে, হুম, এই যে মানটা যদি থিটা হয়, এই থিটার মানটা যদি ঘর্ষণ কোণের মান ল্যামডার থেকে যদি বড় হয়, তাহলে কি হবে? বস্তু তো অটোমেটিক নিচের দিকে পড়তে গড়াতে শুরু করবে, তাই তো? তাহলে কি হবে, আমাদেরকে কি করতে হবে না, একটা বিপরীতমুখী বল এফ, এই যে বলটা প্রয়োগ করতে হবে। এফ বলটা প্রয়োগ করে কি করতে হবে না, বস্তুটাকে স্থির অবস্থায় রাখতে পারবো। না হলে কি, না হলে হচ্ছে বস্তুটা একা একা নিচের দিকে তো গড়িয়ে যাবে। এবার আমরা কি করব, যে এফ বলের মান বের করব। কখন বের করব? এক হচ্ছে উপরে ওঠার সময় বের করব, এবং হচ্ছে এবং হচ্ছে কি করব, ধরনের দুবার সাম্যাবস্থা আসতে পারে। কখন না, বস্তুটা ধরো এই যে একটি বস্তু আছে তলের উপরে, ঠিক আছে? বস্তুটা, এই যে বস্তু আছে উপরে উঠতে পারে, বস্তুটা নিচে নামতে পারে, উপরে ওঠার সময় সামনে থাকতে পারে এবং নিচে নামার সময়ও সামনে থাকতে পারে। তাহলে কি হচ্ছে, ঘর্ষণ বলের মান শুধু মানে দিক পরিবর্তন হয়ে যাবে, আর কিছু হবে না জিনিসটা। এবার হচ্ছে আমরা উপরে ওঠার সময় কনসিডার করলাম যে নতল বরাবর উপরে ওঠার সময় বস্তু সামনে রাখতে গেলে এফ যেটা আছে, যেটা বল প্রয়োগ করছি, তার ম্যাক্সিমাম মান বা মিনিমাম মান কত হবে। এই এফ এর মানটা আমরা যে প্রয়োগ করেছি, এটি কি করেছে, নততলের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে রয়েছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না, আলফা অ্যাঙ্গেল করে রয়েছে, ঠিক আছে? সামনে যখনই থাকতে যাবে, ঠিক আছে, এটা কি হচ্ছে, উপরে উঠতে যাচ্ছে। উপরে যখনই উঠতে যাবে, এখানে এদিকে কি কাজ করবে, এদিকে ঘর্ষণ বল কাজ করবে, এফএস কাজ করবে, হ্যাঁ। আর এখানে কি আছে, এখানে এই তলার দিকে কাজ করবে আমাদের ওয়েটটা কাজ করবে, আর এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা, ঠিক আছে? এদিকেও তাহলে কি হচ্ছে, ডাব্লিউ অফ কস থিটা কাজ করবে, ডাব্লিউ সাইন থিটা কাজ করবে এইদিকে। আর এইদিকে কি কাজ করছে, এইদিকে হচ্ছে এফ ইন্টু আমাদের কস আলফা, এটা কাজ করছে, ঠিক আছে? এই জিনিস হয়ে গেল। আর ওয়াই অক্ষ বরাবর কি কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর কাজ করছে এন কাজ করছে, আর এফ সাইন আলফা, এই দুটো জিনিস কাজ করছে। তাহলে বস্তু সামনে থাকলে কি হয়, সামনে থাকলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স বরাবর সমস্ত বলগুলো হচ্ছে শূন্য হবে এবং ওয়াই বরাবর সমস্ত বলগুলো শূন্য হবে।
এক্স বরাবর বলগুলো কত, এক্স বরাবর বলগুলো যদি আমরা টানি তাহলে যেটা দাঁড়াচ্ছে এফ ইন্টু কস আলফা মাইনাস মাইনাস কি হচ্ছে দেখো মাইনাস ডাব্লু ইন্টু সাইন থিটা মাইনাস এফ এস ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে এফ কস আলফা ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ এস, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, অবশ্যই পেলাম, ঠিক আছে। এবারে কি এক্স অক্ষ বরাবর, এবার ওয়াই অক্ষ বরাবর কি কি বল কাজ করছে তাদের মধ্যে যদি সামনে আনার চেষ্টা করি তাহলে কি হবে দেখো এন ডাব্লু তো এদিক দিয়ে কাজ করছে, তাহলে এটা ডাব্লু কস থিটা হয়ে যাবে, তাই তো। এন প্লাস এফ সাইন আলফা সমান হচ্ছে কত, সমান হচ্ছে আমাদের ডাব্লু অফ কস থিটা। আর একটা জিনিস বিষয় কি না, আমরা জানি যে কি এন ইন্টু মিউ, এইটার মান হচ্ছে এফ এফ এস, ঠিক আছে। মিউ হচ্ছে কি, মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, বোঝা গেল। তার মানে কি এবার এই ইকুয়েশনটাকে আমরা এই যে ইকুয়েশনটা আছে কি মিউ দিয়ে গুণ করব, মিউ দিয়ে গুণ করে কি দাঁড়াচ্ছে দেখো, ঠিক আছে। তাহলে এন ইন্টু মিউ প্লাস এফ ইন্টু মিউ সাইন আলফা সমান হচ্ছে আমাদের মিউ ইন্টু ডাব্লু ইন্টু কস অফ থিটা, ঠিক আছে। এন ইন্টু মিউ হচ্ছে কত এফ এস, তাহলে এফ এস প্লাস এফ ইন্টু মিউ ইন্টু সাইন আলফা ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, ইকুয়াল টু মিউ ইন্টু ডাব্লু ইন্টু কোসাইন অফ থিটা। এবারে এই যে এফ এস এর মানটা যেটা পাবো সেই মানটা আমরা এই ইকুয়েশনে পুট করব, এই ইকুয়েশনে পুট করার পর কি হচ্ছে দেখো এফ কোসাইন অফ আলফা ইকুয়াল টু ডাব্লু অফ সাইন থিটা, ঠিক আছে, প্লাস মিউ ডাব্লিউ ইন্টু কস থিটা মাইনাস এফ মিউ ইন্টু সাইন আলফা, তাই তো। এবারে হচ্ছে এই দুটো এফ আমরা এক করব, নিয়ে চলে আসবো কাছাকাছি, তার মানে কি হচ্ছে এফ কমন নিচ্ছি, মিউ সাইন আলফা প্লাস কোসাইন অফ আলফা হয়ে গেল এটা, ইকুয়াল টু কত ডাব্লু কমন নিচ্ছি সাইন থিটা প্লাস মিউ অফ কস থিটা, এটা দাঁড়িয়ে গেল, তাই তো। এবারে হচ্ছে আমরা কি মিউ এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি, মিউ ইকুয়াল টু কত, মিউ ইকুয়াল টু আমাদের ট্যান লামডা, ঠিক আছে। মিউ ইকুয়াল টু ট্যান লামডা, এটা আমরা আগেই পেয়েছি। এর মানটা যদি বসিয়ে দিই কি দাঁড়াচ্ছে জিনিসটা, এফ ইন্টু ট্যান লামডাটাকে আমরা দুই ভাগে ভাগ করছি সাইন লামডা বাই কস লামডা, ঠিক আছে। এটাকে ভাগ করে একেবারে আমরা লিখছি, ঠিক আছে। এটা হচ্ছে যে সাইন লামডা সাইন আলফা প্লাস কস লামডা কস আলফা ইকুয়াল টু ডাব্লু ইন্টু কত হয়ে যাবে সাইন থিটা কস লামডা প্লাস কস থিটা সাইন লামডা, এ দাঁড়িয়ে গেল। তার মানে হচ্ছে এফ ইন্টু কস লামডা মাইনাস আলফা ইকুয়াল টু ডাব্লু ইন্টু সাইন থিটা প্লাস লামডা, এই জিনিসটা পেয়ে গেলাম আমরা। বিচার করি এবার, তাহলে বিচার করি, ঠিক আছে, কি কি পাচ্ছি আমরা এখান থেকে। অর্থাৎ এফ এর ভ্যালুটা যেটা আমরা পেলাম এফ ইকুয়াল টু কত ডাব্লিউ সাইন থিটা প্লাস লামডা বাই কস লামডা মাইনাস আলফা, ঠিক আছে। অর্থাৎ এফ এর ভ্যালু যদি মিনিমাম হতে হয়, মিনিমাম যে বল প্রয়োগ করলে আমরা বস্তুটাকে আটকে দিতে পারবো, হ্যাঁ, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে কি লামডা ইকুয়াল টু আলফা হবে, ঠিক আছে, লামডা ইকুয়াল টু আলফা হবে। যদি আলফা যদি লামডার থেকে বেশি হয় বা আলফা লামডার থেকে যদি কম হয় তাহলে কি হবে, এফ এর ভ্যালুটা হচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে।
এফ এর তাহলে এফ মিনিমামের জন্য কি হচ্ছে, এফ মিনিমামের জন্য লামডার মানটা আলফার সঙ্গে সমান হতে হচ্ছে, ঠিক আছে। এবং এফ মিনিমাম কত ভ্যালুটা, ডাব্লিউ ইন্টু সাইন থিটা প্লাস লামডা, ঠিক আছে। এটা আশা করি বোঝা গেল, কন্ডিশনটা বোঝা গেল। এবং যদি আমাদের কি হয়, তাহলে আমাদের যে আলফার এফ মিনিমামের ক্ষেত্রে আলফার উপরে কোনো রকম ভাবে নির্ভরশীলই নয়। আলফা কি বেগে টানছো না টানছো, সরি কি অ্যাঙ্গেলে টানছো সেটার উপর নির্ভরশীলই নয় মিনিমামের ক্ষেত্রে, ঠিক আছে। এটা বোঝা গেল। এবার আমরা দেখব নিচে নামার সময় সাম্যের শর্তগুলো কি কি। নিচে যখন নামবে তখন ক্ষেত্রে কি হবে, নিচে নামার সময় নিচে যখন নামছে তখন কি কি বল প্রয়োগ হচ্ছে সেটা আমরা দেখব, ঠিক আছে। আমরা আগের মতোই দেখে নেব কি কি বল প্রয়োগ হচ্ছে। এটা যদি থিটা হয়, এটা ওয়েট হচ্ছে, এটা ডাব্লু কস থিটা হয়ে যাচ্ছে। নিচে যদি নামে এদিকে এফ এস কাজ করবে, এবং আমি এখানে এফ বল নিয়ে নিয়েছি, আলফা নিয়ে নিলাম, এবং এখানে এফ কস আলফা কাজ করবে। এদিকে কি, এদিকে হচ্ছে এন বল কাজ করবে, আর এফ সাইন আলফা কাজ করবে। এদিকে কাজ করবে ডাব্লু ইন্টু সাইন থিটা, এটা কাজ করবে, ঠিক আছে, এই কাজ করবে। এবার আমরা ইকুয়েশন অফ মোশন লিখবো, যেরকম হচ্ছে এক্স অক্ষ আছে আর ওয়াই অক্ষ আছে। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এফ এক্স সাম হয়ে গেল 0, এবং এফ ওয়াই সাম হচ্ছে আমাদের হয়ে গেল 0, ঠিক আছে। এই দুটো বোঝা গেল। এবার এফ এক্স সাম 0 থেকে কি পাই আমরা দেখি। এটা হয়ে যাচ্ছে তোমাদের এফ কস আলফা প্লাস এফ এস ইকুয়াল টু আমাদের হয়ে মাইনাস ডাব্লু সাইন থিটা ইকুয়াল টু 0। সাম্যের শর্ত, সাম্য হলে কি হবে, সাম্য হলে যে এক্স বরাবর যে মোট বল আর ওয়াই বরাবর মোট বল অবশ্যই শূন্য হতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই, এটা 0 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, এফ কস আলফার মানটা নিয়ে নিই আমরা, এফ কস আলফা থাক, এটা থাক, এই কন্ডিশনেই থাক। এরপরে দেখছি আমরা কি বলছে, ঠিক আছে। ওয়াই বরাবর কি হবে, ওয়াই বরাবর যেটা হবে আমাদের এফ সাইন আলফা প্লাস এন ইকুয়াল টু হয়ে যাবে ডাব্লু অফ কস থিটা। এই 2 নম্বর ইকুয়েশন আছে, এটা 1 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর ইকুয়েশনকে আমরা মিউ দিয়ে গুণ করছি, মিউ এফ ইন্টু সাইন আলফা প্লাস মিউ ইন্টু এন, ঠিক আছে, সমান হচ্ছে মিউ ইন্টু ডাব্লিউ ইন্টু কোসাইন অফ থিটা। মিউ ইন্টু এন এর মানটা কত হবে, মিউ ইন্টু এন এর মানটা হচ্ছে এফ এস হয়ে যাবে, মিউ এফ সাইন আলফা প্লাস আমাদের হয়ে যাবে এফ এস ইকুয়াল টু কত, মিউ ডাব্লু ইন্টু কস থিটা, হয়ে গেল এটা। এবার এফ এস এর মানটা আমরা এখান থেকে বসিয়ে দেবো, কি দাঁড়াচ্ছে দেখি আমরা এফ এস এর মানটা বসিয়ে দিয়ে, মিউ এফ সাইন আলফা প্লাস ডাব্লু সাইন থিটা মাইনাস এফ cos alpha equal to mu w into cosine of theta, ঠিক আছে। এখানে f কমন নিচ্ছি, f কমন নিয়ে কি হবে, মিউ সাইন আলফা মাইনাস কস আলফা আমরা বসিয়ে দিলাম। এদিকে কি হচ্ছে আমাদের দেখা যাক, w কমন যদি নিই, হ্যাঁ, মিউ কস থিটা মাইনাস সাইন থিটা আমরা পেয়ে গেলাম। এবারে আবার মিউ এর ভ্যালুটা আমরা ট্যান লামডা যদি বসিয়ে দিই, এবং ট্যান লামডাকে আমরা যদি সাইন লামডা বাই কস লামডা যদি ভাগ করে নিই, তাহলে কি হবে, এফ ইন্টু সাইন লামডা সাইন আলফা মাইনাস কস লামডা কস আলফা ইকুয়াল টু ডাব্লু ইন্টু সাইন লামডা কস থিটা মাইনাস কস লামডা সাইন থিটা, ঠিক আছে। তার মানে হচ্ছে এফ এর ভ্যালুটা কত হবে, একটা দেখুন নেগেটিভ চিহ্ন আসবে, এবং হচ্ছে কস অফ
আলফা প্লাস লামডা এটা হবে, ঠিক আছে। এটা ইকুয়াল টু ডাব্লু সাইন অফ লামডা মাইনাস থিটা একটা হবে। তার মানে এফ এর ভ্যালুটা যেটা দাঁড়াবে ডাব্লু ইন্টু সাইন অফ থিটা মাইনাস লামডা ডিভাইডেড বাই কস অফ আলফা প্লাস লামডা, ঠিক আছে। এবারে দেখো আবার কি দাঁড়াচ্ছে, তাহলে এফ এর যে ভ্যালুটা হচ্ছে কত, ডাব্লু সাইন থিটা মাইনাস লামডা, এফ ইকুয়াল টু আমাদের কত ডাব্লু সাইন থিটা মাইনাস লামডা বাই কস অফ আমরা কত পেলাম আলফা প্লাস লামডা, তাই তো, আলফা প্লাস লামডা এটা আমরা পেলাম নিচে নামার সময়, তাই তো। এবারে কি হচ্ছে, এফ মিনিমাম হতে গেলে ফর এফ মিনিমাম এটা কি হচ্ছে আলফা ইকুয়াল টু মাইনাস লামডা হতে হবে। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আমরা তো এখানে এদিকে আলফা ধরে নিয়েছিলাম, এদিকে হচ্ছে এদিকে এফ এবং এদিকে আলফা ধরে নিয়েছিলাম। আলফার নেগেটিভ অর্থ কি, আলফা নেগেটিভ অর্থ হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, অর্থাৎ এদিকে। এদিকে হলে সুবিধাটা কি হবে, এদিকে হলে কি হচ্ছে না আমাদের লম্ব প্রতিক্রিয়ার মানটা বেড়ে যাচ্ছে, আর লম্ব প্রতিক্রিয়ার মান যত বাড়বে তত কি হবে, তত ঘর্ষণ বলের মানও বাড়বে। ঘর্ষণ বলের মান হচ্ছে কি, এটা এদিকে হয়ে যাবে, অর্থাৎ কম বল প্রয়োগ করেই আমাদের উপরে তোলা মানে স্থির রাখা যাবে, ঠিক আছে। সিগনিফিকেন্সটা হচ্ছে এটা। এবং হচ্ছে এফ মিনিমামের মানটা কত, এফ মিনিমাম হচ্ছে ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস লামডা। আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল, যখন উপরে উঠেছিল তখন ক্ষেত্রে দেখো, তখন ক্ষেত্রে কিন্তু লামডা প্লাস থিটা হয়েছিল, তাই তো। তখন ক্ষেত্রে কিন্তু আগে এটা যে নিচে নামার সময়, নিচে নামার সময় উপরে ওঠার সময় হচ্ছে কি, উপরে ওঠার সময় এফ মিনিমাম সমান হচ্ছিল আমাদের কত ডাব্লিউ সাইন থিটা প্লাস লামডা, এই জিনিসটা হয়েছিল, ঠিক আছে। অর্থাৎ কি নিচে নামার সময় এই বলটা প্রয়োগ করলে ও স্থির থাকবে, আর উপরে ওঠার সময় এই বলটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, এতদূর পর্যন্তই, ঠিক আছে। মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম এবং থ্যাংক ইউ।